আজকে জুলাইয়ের যে দিনটিকে টার্নিং পয়েন্ট বলা হয় 19শে জুলাই, 16 জুলাই আবু সাইদ জীবন উৎসর্গ করেছেন। আর 19শে জুলাই ঢাকাতে যে ঘটনাটি ঘটে তারপরে টার্নিং পয়েন্টে আসে। তা আমি প্রথমে আমার ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া আদায় করি, যদি জুলাই বিপ্লব সংগঠিত বা অভ্যুত্থান সংগঠিত না হতো তাহলে আমি আমার পরিবারটি নিশ্চিন্ত। মাথার উপরে এত জায়গা রেখেন না। বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, মঞ্জু বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আসছেন, বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর মামলা থেকে আমরা মুক্তি পেয়েছি, ব্যক্তিগতভাবে আমি 150 মামলা থেকে মুক্তি পেয়েছি। তারপর নিজের জীবন বিপন্ন হয়েছে। আমি যে কথাটি বলছিলাম যে 25 তারিখ আমার সহধর্মীর ছেলে গেল, এরপর হারুন, আপনারা দেখুন হারুন ডিবি হারুন একটি স্টেটমেন্ট না প্রেস ব্রিফিং করেছে। সেখানে আমার ছেলের নাম জাহাঙ্গীর এবং অন্যান্য শিবির অন্যান্য নেতাদের নিয়ে যে এরা নাকি সব টিভি স্টেশন, তারপর মেট্রো রেল, আইসিটি ভবন সব ধ্বংস করেছে। মামলা এই জন্যই তাদেরকে গ্রেফতার করে মামলা দিয়েছে। 10 দিন আমার ছেলেকে ঝুলে পিটে বেড়েছে, এখন আমার ছেলেটা হাঁটতে পারে না। তাকে আমি সিঙ্গাপুর নিয়েছি, বাংলাদেশে ট্রিটমেন্ট 25 দিন আপনার ব্যাংককে রেখেছি, এখনো ক্যাশ নেই, হাঁটতে পারে না, রাত্রে ঘুমাতে পারে না। আমি যদি হাসিনার 15 দিন থাকতো তাহলে আমার ছেলে নিশ্চয়ই ক্রস ফায়ার হয়ে যেত, আমরাও ক্রস ফায়ারে চলে যেতাম। অনেক নেতা, প্রায় 20-25 হাজার নেতা কর্মী দেশে। আল্লাহর মেহরবানি 5ই আগস্ট হাসিনা বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আমি ওদিন সংসদে বিরোধী দলের নেতাকে একটি প্রশ্ন, উনি সংসদে কিন্তু ঐক্যের কথা বললেন, এত সুন্দরভাবে ঐক্যের কথা বললেন। জাতি সমস্ত আমরা এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসছি, জাতিকে আমরা যদি কিছু দিতে চাই সবাই ঐক্যবদ্ধ হবে। এর 5 দিন পরে উনি বললেন যে রাস্তায় একটি জনসভায় যে অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত। আমি আমার বাজেট বক্তৃতায় ওনাকে জিজ্ঞাসা করলাম, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি এত শত শুভ্র আত্মশুদ্ধ মানুষ, সজ্জন দেশপ্রেমিক, আপনি সংসদে ঐক্যের কথা বললেন, সবাইকে নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন, 5 দিন পরে আপনি একটা বিপ্লবের কথা বললেন। এই বিপ্লবটা কি? এই বিপ্লব তো জনগণ বিশাল প্রশ্ন, তাদের জন্য এখানে আমরা নোয়াখালীরা যদিও মঞ্জু এত সুন্দরভাবে সুস্পষ্ট ভাবে কারা কি পেল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে যেটা সুস্পষ্ট বলেছেন। এখানে ভাইও খুব সুন্দরভাবে, আর সাইফুল হক ভাই তো আছেনই, বাবুল ভাই বলেছেন, সবার কথাই একটা, দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যদি দেশটাকে রক্ষা করতে চাই তাহলে এই অর্জনটাকে সুদূর ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে। আমি এখানে নিশ্চয়ই অনেকেই আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত পেয়েছেন, আপনারা যমুনায় যাবেন। আমার মনে হয় আপনারা আপনাদের কথাগুলো, মাননীয় প্রধানমন্ত্রী 3 বছর উনি যখন লন্ডনে ছিলেন আপনাদের সাথে বহুবার শতবার কথা হয়েছে। আমি মনে করি আগামীকাল আপনারা আপনাদের কথাগুলো বলবেন, দেশটা কোন দিকে যাবে। বিএনপির কে কি বললো কোথায় এটা না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছে, শহীদ জিয়া জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের সন্তান তারেক রহমান, আমার নিজের বিশ্বাস যে উনি জীবনের শেষ রক্তবিন্দুটি হলো দেশের গণমানুষের মুক্তি এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি আপনাদের পাশে, জনগণের পাশে এবং গণতন্ত্র যত নেতা, এখানে দল যত ক্ষুদ্র হোক, ছোট হোক, বড় হোক, কিন্তু আপনারা সবাই নিজেরা ব্যক্তিগত হোক এক একটি প্রতিষ্ঠান,
আপনাদের চিন্তা চেতনা মননশীলতা এই দেশের জন্য জনগণের জন্য আপনাদের সারা জীবন উৎসর্গ করেছে। অতএব এই যে ফ্যাসিস্ট ভারতে বসে যে আজকে ষড়যন্ত্র হচ্ছে 30 লক্ষ কোটি টাকা নিয়ে, তাদের অজস্র টাকা, এবং বিদেশেও তাদের অনেক বন্ধু আছে যার টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ও রাজনীতির কারণে। বাংলা পৃথিবী এখন একটা ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরানের অবস্থান দেখেন, চায়না, রাশিয়া বলেন, আমেরিকার অবস্থান, সব মিলে প্যালেস্টাইন বলেন, সব একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন, এসে কি তাণ্ডব করছেন। মসজিদ ভেঙে দিচ্ছেন, মাদ্রাসা ভেঙে দিচ্ছেন, মুসলমান হলে তাকে পোষণের চেষ্টা করছেন, মুসলমানদের দোকান পাট বন্ধ করে দিচ্ছেন। এই যে একটা অস্থিরতা, এবং এখানে উস্কানি দিচ্ছেন। বাংলাদেশেও কিছু নৈরাজ্য সৃষ্টির মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। আমার মনে হয় যারা সবাই মিলে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটি সংগঠিত করেছে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সহযোগিতা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কারণ সরকার আপনি সুস্পষ্টভাবে সঠিকভাবে দিক দিয়ে একেবারে পথ দেখে আপনি সমালোচনা করবেন, যেটা জাতির জন্য উপকার হয়, দেশের জন্য মঙ্গল হয়, সেটা করবেন, আর ভালো কাজে আপনি সহায়তা করবেন। এখানে একজন খুব সুন্দরভাবে বলেছেন যে আগামী 2 মাস পরে বাংলাদেশের সবাই ভবিষ্যৎবাণী ডেঙ্গু কি আকারে ধারণ করবে, আর নতুন বিভিন্ন ভ্যারাইটি, হ্যাঁ ফজলুর সিরিজ ভাই বলেছে, আরো নতুন ভ্যারাইটির বিভিন্ন কি বলে আপনার বিভিন্ন রোগ বালাই এদেশে আসবে। এর জন্য আমরা কি নিতে পারি? এই যে এই সময় তো এই বন্যা হওয়ার কথা না, এই দুর্যোগ হওয়ার কথা না, এখন হয়ে গেল। এর থেকে প্রায় 60-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ আজকে বিপর্যস্ত। কিভাবে এখানে মানুষকে সাহায্য করা যায়, সরকারের পাশে দাঁড়ানো যায়? সরকার তো আর একা দেশের মালিক না, সমস্ত জনগণ মিলেই তো সরকার। অতএব আমরা সবাই মিলে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে যে নামটি নিয়ে এই দলটি গঠিত, মাওলানা ভাসানী, উনি হচ্ছেন আফ্রো-এশিয়া ল্যাটিন আমেরিকা নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত ছিলেন মাওলানা ভাসানী। আপসীর নেতা, সারা জীবন কোনো ক্ষমতার পাদপীঠে উনি আসেন নাই। ক্ষমতার বাইরে থেকে এটি রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার যে ক্ষমতা মাওলানা ভাসানীর ছিল, এই নেতার বাংলাদেশে। উনি যদি আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে সেদিন যদি শেখ মুজিবের পক্ষে না দাঁড়াতেন, শেখ মুজিবের ফাঁসি হতো। একমাত্র মাওলানা ভাসানীর কারণেই আমি বলবো যে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, শেখ মুজিব মুক্তি পেয়েছে, নাহলে শেখ মুজিবের মুক্তি হতো না। তাই আবার উনার একটি বক্তব্য, হক কথায় আমি বহুবার পড়েছি। উনি বলেছেন, শেখ মুজিব, তোমার জন্য আমার দুঃখ হয়, আমার জীবদ্দশায় তোমার জানাজা আমার যেন পড়তে না হয়। এই কথাটি মাওলানা ভাসানী বলেছেন, কিন্তু ওনার কথাটি সত্য হলো, মাওলানা ভাসানী জীবদ্দশায় শেখ মুজিবের মৃত্যু হয়েছে। অতএব গায়েবে জানাজা পড়েছেন উনি, এই যে বাবলু ভাই আছেন। আবার একটি সত্য ঘটনা আছে, উনি ভাসানী নেপের জাদু ভাই সহ সবাইকে ডেকে বলেছেন, জিয়া রহমান একজন সৎ আদর্শবান, পারলে তার সাথে তোমরা তাকে এগিয়ে নিয়ে যাও। সেই কথাটা উনি আবার বলে গেছেন। আজকে যে বিএনপি ধানের শীষ, এই ধানের শীষ মাওলানা ভাসানীর। এই মাওলানা ভাসানীর ধানের শীষ 1978 সালে জিয়া রহমান যখন রাষ্ট্রপতি নির্বাচন করেন, জাতীয়তাবাদী ফ্রন্ট হয়, সেই ফ্রন্টের নির্বাচনী সভায় মশিউর রহমান জাদু ভাই জিয়া রহমানের হাতে এই পল্টন ময়দানে ধানের শীষ দিলেন এবং বললেন, এটাই হলো আমাদের জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীর প্রতীক, ধানের শীষ তুলে দিলেন। ওদিন থেকে এটা জিয়া রহমানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রতীক
পরবর্তী পর্যায়ে 79 সালের জাতীয় নির্বাচনের প্রতীক হলো বিএনপি ধানের শীষ। আজকে সেটি মৌলানা ভাসানীর প্রতীকই বিএনপির প্রতীক, জিয়াউর রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের। তাই আজকে আমি এই কথাটি বলতে চাই, সবাই মৌলানা ভাসানীর যে রাজনীতি, আমরা যদি এটা একটু দেখি তাহলে দেশের প্রতি যে মমত্ববোধ, দেশ আগে, দায়বদ্ধতা দেশের প্রতি, সবার প্রতি, আমরা সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধভাবে আজকে এগিয়ে নিতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যারা এই যে এনসিপির নেতারা টিকে বক্তব্য দিচ্ছেন, ওনারা তো একটা সরকারের অংশ ছিলেন, ইউনূস সরকার সাহেবের। সে সময় ওনাদের অবস্থান, ওনাদের কিছু কিছু নেতার কি অবস্থান, এদেশে মবক্রেসিয়েটের রাজনীতি, এটা সংস্কৃতি ওনারাই চালু করেছেন। এবং আজকেও কথাবার্তা, লাগামহীন কথাবার্তা, এই যে লেখাপড়া না করে কিছু কিছু বাচ্চারা আজকে রাস্তায় এসছে, আমি বলতে চাই এরা কি ছাত্র? এরা বলছেন দীপমণি ভালো। দীপমণি এদেশে একটা সংস্কৃতি চালু করেছিলেন, লেখাপড়া না করে জিপিএ 5 পাওয়া যায়, অটো পাস। যারা পরীক্ষা দেয়নি তারপরও সে জিপিএ পেয়েছেন। এখন দীপমণিকে চায়, তাহলে কি দেশ কি দীপমণিদের আমরা কি অন্ধকারে চলে যাব? যারা জিপিএ 5 পেয়ে এসেছেন, এসএসসি এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষায় 5 নম্বরও পেতেন না। তোমাদের জাতি কি সে অবস্থা ফেলে যাবে? কারাই আন্দোলনের টাকা জোগাড় দিচ্ছেন, কারা রাস্তায় এই বাচ্চাদের নামে আনছেন, কি কারণে? শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন ওনার ভুলের জন্য, শব্দ উনি উচ্চারণ করেছেন, কি কারণে করলেন এটা উনি জানেন। তারপরে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনাকে সমর্থন করতে চাই না। ওনার মতো একটা বিজ্ঞান, একটা পিএইচডি হোল্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র, একটা এফএসএলের নির্বাচিত ভিপি ছিলেন ডক্টর এহসানুল মিলন। অতএব ওনার মতো ব্যক্তিও এই কথা বলা ঠিক হয়নি। তারপরে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এই নিয়ে যে বাড়াবাড়িটি, এটাও অন্য কারো ইঙ্গিতে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে একটি ভিন্ন দিকে ধাবিত করার এই যে অপচেষ্টা, এর থেকেও আমাদেরকে বেড়ে আসতে হবে। পরিশেষে আমি সবার কাছে, আমাদের সবার একটি ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে আবেদন থাকবে, আমরা যেন জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থান থেকে বিচ্যুত না হয়। 71 আমাদের নেই, 71কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 30 লক্ষ শহীদের সাথে বেমানি করার কোনো সুযোগ নেই। এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির যে অবস্থা, এর থেকেও আমাদেরকে মাফ করে দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব শেখ মুজিব গণতন্ত্রের জন্য, গণমানুষের মুক্তির জন্য যে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছে, তার থেকে বেড়ে এসে যখন বাকশাল করে এক নায়কতন্ত্র করলেন, তখনই তার অনিবার্য পতন নিজেই ডেকে নিয়ে এসেছিলেন। আমরা তাই বলতে চাই, যারা 71 অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, কোনোদিন না। আমি এখানে আবার একটু বলতে চাই, মঞ্জু আছেন, 86 সালেও জামাত এবং আওয়ামী লীগ একসাথে গিয়ে এরশাদকে সেদিন নির্বাচনে যদি না যেতেন, সেদিন এরশাদের বিদায় হতো। এরশাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করেছেন কে? আওয়ামী লীগ এবং জামাত সেদিন নির্বাচনে গিয়ে। আবার এদেশে গণতান্ত্রিক বা নব্বর গণঅভ্যুত্থান হলো, সেদিন বিএনপি একমাত্র রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে যায়নি। 95 থেকে 96 পর্যন্ত 173 দিন জামাত এবং আওয়ামী লীগ মিলে দেশে হরতাল, অবরোধ, ধর্মঘট করেছেন। কি জন্য? এটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা নিয়ে এসেছিলেন। আমার কাছে এখনো সেই ছবিটা আছে, আমার বাসায় আছে। একদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ,
একদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী, একদিকে মুজাহিদ সাহেব, নিজামী সাহেব, মতিয়া চৌধুরী, মাঝখানে শেখ হাসিনা বসে আছেন। তারা সেদিন বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। অতএব বিএনপি 91 সালে 18 সিট পেয়েছিলেন জামাত, 96 সালে হাসিনার সাথে গিয়ে ওনারা 3টি আসন পেয়েছেন, আবার বিএনপির সাথে এসেছেন। অতএব আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, এই 96 সালে যদি জামাত শেখ হাসিনাকে সমর্থন না করত, তাহলে 100 বছরও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত না। সেদিন বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র তার দাবিদার হচ্ছেন জামাত ইসলাম। জামাত ইসলাম ছাড়া সেদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। জাতীয় পার্টি ছিল, অন্যরাও ছিল। আবার 96 নির্বাচনের আগ মুহূর্তে যারা এই আন্দোলনে ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দিলেন, মওদুদ আহমদ যোগ দিলেন। মওদুদ আহমদ যোগ দেন, মওদুদ আহমদ নির্বাচনে পরাজিত হওয়ার পর এসে আবার বিএনপিতে যোগ দিয়েছে। আমি এই জন্য কথাটি বললাম যে জামাত ইসলাম এখন যে আন্দোলনের বা বিপ্লবের কথা বলছেন, আমি মনে করি ওনারা মঞ্জুর কথাটি আমি আবারও বলতে চাই, আপনারা সর্বোচ্চ পেয়েছেন। যেখানে আপনাদের রাজনৈতিক দলটি নিষিদ্ধ ছিল, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে সংসদ পেয়েছেন, 73টি আসন নিয়ে বিরোধী দল, যেখানে আপনাদের রাজনীতি অস্তিত্ব থাকার কথা না, আপনারা বিরোধী দল আছেন, সেখান থেকে আপনারা বিএনপিকে সরকার থেকে হটিয়ে দিয়ে কাকে আনতে চান, কি নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশে কাকে সুবিধা দিতে চান, এই কথাটি আমার আজকে প্রশ্ন। আরেকটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি বা এটা যদি আমাদেরকে প্রকাশ্যে আনতে হয়, এটা হলো কি বলছে এটাকে, এই বলে যে এই চুক্তিটা হলো হ্যাঁ ওই না না এই আর কি বলে ওই যে নন ডিসপোজাল এগ্রিমেন্ট, এই চুক্তি আপনার প্রকাশ করা যাবে না। এবং সরকার তো আমরা করি নাই, করে গেছেন ইউনূস সাহেব। দায়বদ্ধতা এখন সরকারের কাছে, বিএনপির কাছে না, সারা জাতির উপরে। এটা বিএনপির একক কোনো না, এটা সারা জাতির কাছে। এখন যদি এই নন ডিসপোজাল এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে সমগ্র রাজনৈতিক দলগুলোকে, আমাদের সুশীল সমাজ, সাংস্কৃতিক অঙ্গনের যত ব্যক্তিত্ব আছে, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন করে দাবি তুলতে হবে যে এই নন ডিসপোজাল এগ্রিমেন্টটা কি, জাতির সামনে প্রকাশ করার। এটা এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। অতএব এই বিষয়ে জামাত ইসলাম যেহেতু বিরোধী দলের, তাদেরকে প্রথম মুখ খুলতে হবে, তারাই দাবিটা আনো। যেমন তারা এই 95 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল নিয়ে এসেছিলেন, এখনো তারা পারে ইচ্ছা করলে এই জাতীয় একটি অবস্থান সৃষ্টি করে জাতিকে একটি অবস্থানে নিয়ে আসতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে হতাশ হওয়ার কিছু নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। বিএনপির কে কি বললো না বললো আমি বলি, তারেক রহমানের বিএনপির শেষ কথা, এবং ওনার উপর আমার মনে হয় আমাদের সবাই আস্থা রাখতে পারি আমরা। উনি দেশটাকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের পাশে থাকবেন, এবং আপনাদের সবাইকে অত্যন্ত সম্মানের সহিত আমি জানি যে আমি যতদিন মিটিং এ ছিলাম আপনাদের পাশে, আপনাদেরকে খুব গভীর মনোযোগ সহকারে আপনাদের কথা উনি শুনতেন, আপনাদের প্রতি সম্মানের সাথে আপনাদের সাথে কথা বলতেন, এখনো বলবেন। এবং আপনারা যারা যুগপৎ আন্দোলনে, এবং আপনাদের প্রায় 2-2.5 বছর আপনারা আমরা একসাথে থেকে এই যে 31 দফা, 17 দফা থেকে 10 দফা থেকে 29 দফা থেকে এটা 31 দফা আসছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। তারপর তারেক রহমান সাহেব এটাকে এন্ডোর্স করে দিয়েছেন 31 দফা। 31 দফা কিন্তু বিএনপির কিছু নেতারা বলতে চান যে এটা বিএনপির 31 দফা, আসলে না, এটা যুগপৎ আন্দোলনের
42টি রাজনৈতিক দলের একটি দলিল হচ্ছে এ একত্রিত করা।